প্রেমের ধূলিঝড় পর্ব ১৪। দিব্য গাঙ্গুলি স্যার, আমি আপনার বেশ বড় ফ্যান। আমি কি একটা সেলফি নিতে পারি আপনার সাথে? অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির অনুমতির অপেক্ষা না করে নন্দিতা ঝটফট নিজের ফোন বার করে দিব্য গাঙ্গুলির দিকে খানিকটা ঝুঁকে একটা সেলফি তুলে নিল। সাথে সাথেই অভিযোগের সুরে অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বলে ওঠেন, কোর্টের বিচার ব্যবস্থার মাঝে এটা কী ধরনের অসভ্যতামি? আপনি এভাবে কেস লড়বেন? নন্দিতা মুচকি হেসে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সরাসরি তাকায় বিচারকের দিকে। মুখে ক্ষীণ হাসি নিয়ে মাথা উঁচু করে তাকিয়ে বলে ওঠে, ইয়োর অনার, অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির সাথে আমার সম্পর্ক আছে। যেন তেন নয়, বেশ গভীর একটা সম্পর্ক। এই যে এই ছবিটা তার প্রমাণ। বিচারক ভ্রু কুঁচকে খানিকটা রাগান্বিত স্বরে নন্দিতাকে বলে ওঠে, আপনি কি মশকরা করছেন কোর্টের সাথে? একদমই নয় ইয়োর অনার, মশকরা তো বরং আমার বিপক্ষ দলের অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি করেছেন। কয়েকটা মব করা ছবি দিয়ে তিনি আদালতের সামনে অ্যাডভোকেট তুর্জয় এহসানের চরিত্র নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করেছেন, ঠিক যেমনভাবে আমি জোর করেই তার সাথে ছবিটা তুললাম। এখানে থাকা প্রত্যেকটা ছবি তেমন অ্যাডভোকেট তুর্জয় এহসানের অজান্তেই তোলা, আর কয়েকটা ছবি মব করা। আপনার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য আপনি আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলছেন অ্যাডভোকেট নন্দিতা এহসান? অ্যাডভোকেট গাঙ্গুলির কথা শুনে হালকা হেসে তার দিকে তাকায় নন্দিতা, বলে ওঠে, একজন স্ত্রীর ক্ষমতা দেখতে এলে আপনি এতক্ষণ ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারতেন না অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি আজ এই আদালতে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট ছাড়া এই কোর্টের মধ্যে আমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। অ্যাডভোকেট তুর্জয় এহসানের এইডস রোগের বিষয়ে কি বলবেন আপনি তাহলে? অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনার বোধহয় জানা নেই, এইডস শুধুমাত্র একাধিক নারীর সঙ্গমে কারণে হয় না। কোনো এইডস পেশেন্টের ব্লাড অন্য কোনো সুস্থ মানুষের শরীরে প্রবেশ করলে এই মরণব্যাধি রোগ তার শরীরেও ছড়িয়ে পড়ে। এছাড়া এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা একটা রিপোর্ট ইয়োর অনার। আমি আপনাকে অনুরোধ করব মেডিকেল টিমের উপস্থিতিতে ব্লাড স্যাম্পল নিয়ে নতুন করে টেস্ট করা হোক। বিচারক কিছু সময় নিয়ে ভাবলেন, অতঃপর পুলিশকে নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে টেস্টের ব্যবস্থা করতে। রিপোর্ট এলে এরপর আবার শুরু হবে এই কারবাহি। নন্দিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। খানিকটা সময় পেয়ে গেল সে এই কেস স্টাডি করার জন্য। তুর্জয় এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা এই নতুন রূপে নন্দিতার দিকে। এই নন্দিতাকে সে চেনে না, একেবারে ভিন্ন রূপী, ভিন্ন ধর্মী। নন্দিতা এগিয়ে গেল তুর্জয়ের কাছে, কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনারই বউ, এভাবে নজর দেওয়ার কিছু নেই। তুর্জয়ের কেবিনে বসে নন্দিতা মনোযোগ দিয়ে কেসের ফাইলগুলো স্টাডি করছে। তুর্জয় তার পাশে বসে আর্টিকেলগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে তাকে। কথা বলার মাঝে আচমকা বাম হাতে নন্দিতার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঠেসে ধরে তুর্জয়। নন্দিতা হকচকিয়ে ওঠে। তুর্জয়ের থেকে নিজেকে ছাড়াতে চাইলে তাকে আরো শক্ত করে দুই হাতে আঁকড়ে ধরে তুর্জয়। অতঃপর নন্দিকে তার নাকে নাক ঠেকিয়ে বলে, এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিলাম আমি। চোখের সামনে নিজের সবকিছু ধূলিসাৎ হতে দেখছিলাম। নন্দিতা তুর্জয়ের গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, আমি থাকতে আপনি কখনো হেরে যেতে পারেন না। আমি আছি তো। তুমিও কি এই সব সত্যি ভাবছো? নন্দিতা মুচকি হেসে বলে, সেটা না হয় সময় হলেই দেখা যাবে। এখন চলুন, লেট হয়ে যাব আমরা। শুরু হলো কোর্টের কারবাহি। বিচারকের সামনে রাখা রিপোর্টের খাম থেকে রিপোর্টটা বের করে পড়লেন তিনি। অতঃপর অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বললেন, ভুয়ো রিপোর্ট পেশ করে কোর্টের সময় নষ্ট করবেন না আপনি। আগামী প্রশ্ন উত্তর এগিয়ে নিয়ে যাওয়া হোক। অ্যাডভোকেট নন্দিতা এহসান, আপনি শুরু করতে পারেন। ইয়োর অনার, আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই এমন একজনকে যিনি এই ঘটনার অনেক
কিছুর সাক্ষী। অ্যাডভোকেট তনুজা, আপনাকে কাঠগড়ায় আসতে অনুরোধ করা হচ্ছে। আনসার চমকে তাকায় পেছনে। কোর্টরুমের মধ্যে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করে অ্যাডভোকেট তনুজা। বিচারকের অনুমতি পেয়ে কাঠগড়ায় দাঁড়াতেই নন্দিতা বিচারককে উদ্দেশ্য করে বলে ওঠে, এই কেসটা শুরু থেকে শুরু করা যাক ইওর অনার। আর যা শুরুটা হয় অ্যাডভোকেট তুর্জয় এহসানের অ্যাসিস্ট্যান্ট আনসারকে দিয়ে, যার আসল পরিচয় আলোক আনসার, শিকদার বংশের মেয়ে শাহিনার একমাত্র সন্তান। আনসার সাহেব বেশ কৌশলে এতদিন ধরে অ্যাডভোকেট তুর্জয় এহসানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হয়ে তারই পেছনে ছলা কৌশল করে গেছেন। শুধু তাই নয়, অ্যাডভোকেট তনুজা তার ব্যাপারে জেনে যাওয়ায় তাকে কিডন্যাপ করে রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। অবজেকশন, এখানে কোর্টকে গুমরাহ করা হচ্ছে। আমরা আসল কেস থেকে সরে যাচ্ছি। অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কেসটা শিকদারদের নিয়ে, অ্যাডভোকেট হাসানকে নিয়ে নয়। আপনিই বরং কোর্টের সময় অযথা নষ্ট করছেন। আমাকে আমার কথা রাখার সুযোগ দিন। সাথে সাথেই বিচারক অ্যাডভোকেট গাঙ্গুলির উদ্দেশ্যে বলে ওঠেন, আপনি বাধা দেবেন না মাঝখান থেকে, কোর্টের নিয়ম লঙ্ঘন করবেন না। সরি স্যার। নন্দিতা আবারও তার স্বভাব সুলভ নাক উঁচু ভঙ্গিতে বলতে শুরু করলো, ইওর অনার, এখন আসি অ্যাডভোকেট গাঙ্গুলির এডসের গল্পে। অ্যাডভোকেট এহসানের সাথে আমার সবেমাত্র বিয়ে হয়েছে। হঠাৎ করে কিছু লোক আমাকে ফোন করে জানায় অ্যাডভোকেট এহসানের জীবন যদি বাঁচাতে চাই তবে আমাকে তাদের কথা মতো চলতে হবে। শুধু তাই নয়, তারা অ্যাডভোকেট এহসানের পরিবারকেও টার্গেট করে। সময় সাপেক্ষে জানতে পারি তারা আর কেউ নয়, এই শিকদার রায়। প্রথমে আমাকে জানানো হয় কোনো একটা ভাইরাস ইনজেক্ট করতে হবে অ্যাডভোকেট এহসানের শরীরে। এই কেস তারা জিতে গেলে এর অ্যান্টিডোট দিয়ে দেবে তারা আমাকে। কিন্তু এটা যে এইডস নামক মেরুনবাদী সংক্রামক ব্লাড স্যাম্পল ছিল আমার জানা ছিল না। যখন জানতে পারি পুরোপুরি তাদের ট্র্যাপে ফেসে গিয়েছি আমরা। আমাদের গোটা ঘর তাদের নজরদারিতে বন্দি ছিল, এমনকি বেডরুম পর্যন্ত। তাই কাউকে কিচ্ছু জানাতে না পেরে অ্যাডভোকেট এহসানকে বাঁচাতে গিয়ে এই ভাইরাস আমি নিজের শরীরে ইনজেক্ট করে ফেলি। শিকদারদের ধারণা তারা তাদের পরিকল্পনায় সফল হয়েছে এবং তাদের প্ল্যান ছিল আজকের দিনে কোর্টে অ্যাডভোকেট এহসানকে সকলের সামনে অপদস্থ করে তার চরিত্রে দাগ লাগানো। অবজেকশন মাই লর্ড, কোর্ট গল্প নয় প্রমাণ চায়। আপনার কাছে কোনো প্রমাণ আছে এই পক্ষে? নন্দিতা মুচকি হেসে ফাইল থেকে কয়েকটা ফটোকপি বের করে তারপর বিচারককে উদ্দেশ্য করে বলে, এগুলো হলো সেই সব মেসেজের ফটোকপি যেগুলো আমাকে তাদের তরফ থেকে পাঠানো হতো। এই নাম্বারটা ট্রেস করলেই বাকি তথ্য পেয়ে যাবেন। তৈমুর শিকদার ছদ্মবেশে উপস্থিত ছিল কোর্টে। পকেট থেকে মুঠোফোনটা বের করে সিম কার্ড ভেঙে ফেলতে যাবে এমন সময় নন্দিতা আবারও বলে ওঠে, তবে তার কোনো প্রয়োজন পড়বে না ইওর অনার। এই কেসের আইপি অ্যাড্রেস সহ সকল প্রকার তথ্য আমি আগে থেকেই বের করে রেখেছি। আমি সেটা কোর্টে পেশ করে দিচ্ছি। জাওয়াদ শিকদার আজ নিজে উপস্থিত হয়েছেন কোর্টে। তিনি মূলত তুর্জয় হেরে যাওয়া স্বচক্ষে দেখতে আজ এখানে এসেছিলেন, কিন্তু খেলা যে এভাবে 360 ডিগ্রি ঘুরে যাবে কে জানত। নন্দিতার লাগাতার একের পর এক কাউন্টার অ্যাটাকে কোথাও মনোযোগ নেই তুর্জয়ের। প্রথম থেকে বেশ মজা নিয়ে নন্দিতার কাউন্টার অ্যাটাকের খেলা দেখছিল সে, কিন্তু যেই মুহূর্তে নন্দিতা স্বীকার করল সেই ব্লাড স্যাম্পল সে নিজের শরীরে পুশ করেছে, এরপর থেকে চারিদিকে কোনো কোলাহল, কোনো কৌতূহল তাকে ছুতে পারল না। বুকের মাঝে অসম্ভব রকম যন্ত্রণা টের পেল। হাত পা অসম্ভব রকম কাঁপতে কাঁপতে আচমকা নন্দিতার নাম ধরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল সে। জ্ঞান ফিরেছে তুর্জয়, তবে হার্টবিট ভীষণ রকম ফাস্ট। ছলছল চোখে নন্দিতার দিকে তাকিয়ে আছে সে। মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না একটা শব্দ। নন্দিতা আচমকা সকলের সামনেই জড়িয়ে ধরল তুর্জয়কে। তার পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার ভঙ্গিতে বলল, আমি ঠিক আছি তো, এখনো অনেক কিছু জানা বাকি আছে আপনার।
শান্ত হন প্লিজ, নিজেকে শান্ত করুন। হায়াত যতদিন আছে ততদিন শুধু আপনারই আছি, শান্ত হন। খানিকটা বিরতি নিয়ে আবারও শুরু হয় নন্দিতার বক্তব্য। ইয়োর অনার, মিস্টার জাওয়াদ শিকদারের 2 হাত অসংখ্য নিষ্পাপ মানুষের তাজা রক্তে রাঙা। মশা মাছির মতো মানুষ মারেন তিনি, যার মধ্যে একজন আমার বাবা, ইন্সপেক্টর নিহান, এক্স পুলিশ অফিসার, সাব ডিভিশনাল সিক্রেট লিড অফিসার। ইয়োর অনার, আমার বাবা সেই মানুষ যিনি প্রথমবার শিকদারদের পাপি লেজে পা দেন। তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড়ও করেছিলেন তিনি, কিন্তু সেই কেস কোর্টে ওঠার আগের দিনই রাতে গোটা পুলিশ স্টেশনে আগুনে পুড়ে যায়। ইয়েস ইয়োর অনার, আমি সেই 2019 সালের বর্ধমান পুলিশ স্টেশনে ঘটা অস্বাভাবিক অগ্নিকাণ্ডের কথা বলছি। ইন্সপেক্টর নিহান তখন সিনিয়র অফিসারের নির্দেশ অনুযায়ী নিজের পরিবারকে বাঁচাতে গা ঢাকা দেন এবং পরবর্তী সিক্রেট এজেন্সিতে যোগ দেন। এরপরও গোপনে তিনি শিকদারদের স্মাগলিং, ওষুধের কারচুপি, এমনকি অঙ্গ পাচারের মতো কাজগুলোকে ট্রিগার করেন। কোনোভাবে এই খবর যখন জাওয়াদ শিকদারের কানে যায়, সব প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে মাস 10 আগে মরিয়া হয়ে চলন্ত গাড়িকে উড়িয়ে ব্রিজ থেকে ফেলে দেন। সেই গাড়িতে ছিলেন আমার বাবা মা। সেখানে স্পট ডেথ হয় অফিসার নিহানের। কোনো মতে প্রাণে বেঁচে যান আমার মা, অফিসার নিহানের স্ত্রী নওরিন। এতদিন যাবৎ তাকে বন্দি করে রাখেন এই শিকদাররা। আমি আদালতের সামনে একটা পেন ড্রাইভ পেশ করতে চাই, যেখানে অফিসার নিহানের সংগ্রহ করে যাওয়া সকল প্রমাণ রয়েছে। আমি আদালতের কাছে বিচার চাই। বিচার চাই আমার বাবার খুনের, বিচার চাই আমার মায়ের নিপীড়নের, বিচার চাই আমার স্বামীর মানহানির, বিচার চাই আমার মৃত্যুর কারণ হিসাবে শরীরে বয়ে চলা মরণ ব্যাধির। দেশের 10 বিচারের সাথে সাথে আমার নিজেরও বিচার চাই ইয়োর অনার। তুমি এইডস ইনফেক্টেড না। উৎসুক জনতা দরজার দিকে তাকাতেই চমকে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেই দিকে। নন্দিতা ভ্রু কুঁচকে আগন্তুকের কথার সারমর্ম বোঝার বৃথা চেষ্টা চালিয়ে তুর্জয়ের দিকে তাকালো। অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে নন্দিতা যখন সামান্য কিছু মুখেও তুলতে পারছিল না, তুর্জয়ের অগোচরে ডাক্তারের কাছে যায়। নিজের বিপন্ন শারীরিক অবস্থার কথা খোলামেলা আলোচনার পর করুণ কণ্ঠে ডাক্তারকে বলে, বেঁচে থাকার কোনো উপায় কি বেছে নেই আমার? মর্মাহত চোখে নন্দিতার দিকে তাকিয়ে ডাক্তার অনন্যা ভরসার হাত বাড়িয়ে দিয়ে নরম কণ্ঠে বলেন, আপনার শারীরিক অবস্থার মতিগতি আমার কিছু ঠিক লাগছে না। এমনও হতে পারে আপনার বডি সেই ব্লাড অ্যাকসেপ্ট করতে পারছে না বলে এরকম রিয়াকশন। স্যাম্পেলের ব্লাড গ্রুপ আপনার গ্রুপের সাথে ম্যাচ না করলে সেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 60%। এক্ষেত্রে আমরা খানিকটা আশা রাখতে পারি। সবার আগে আমাদের কিছু টেস্ট করতে হবে আপনার শারীরিক অবস্থা বোঝার জন্য। এত ঝামেলার মাঝে সেই সব কথা প্রায় ভুলতে বসেছিল নন্দিতা। আজ কোর্টরুমের সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার অনন্যাকে দেখে মনে পড়ে তার রিপোর্টের কথা। 3 দিন আগে রিপোর্ট আনার ডেট ছিল। সে যায়নি বলে কি ডাক্তার অনন্যা আজ এখানে? আপনার যা কিছু বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। বিচারকের কথা শুনে মাথা নাড়িয়ে অনন্যা এগিয়ে যায় উইটনেস বক্সের দিকে। সেখানে দাঁড়িয়ে নন্দিতার দিকে তাকাতে গিয়ে এগিয়ে আসে সে। কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করে, ডক্টর অনন্যা, আপনি এখানে? আপনার ব্যাপারে সবটা শোনার পর আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। একটা মানুষ কিভাবে আর একজনকে এতটা ভালোবাসতে পারে সেই হিসেবে মিলিয়ে উঠতে পারছিলাম না। একজন ডাক্তার হিসেবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেয়েছিলাম আপনি সুস্থ স্বাভাবিক একটা জীবন ফিরে পান। আপনার কেসটা আমার কাছে প্রফেশনের চেয়ে পার্সোনাল হয়ে যায় বেশি। আমার সিনিয়র ডক্টরের সাথে আলোচনার এক পর্যায়ে আপনার রিপোর্টগুলো আমার হাতে আসে, আর রেজাল্ট দেখে তো আমি হতবাক। এই গুড নিউজটা দেওয়ার জন্য বিগত 3 দিন থেকে অপেক্ষা করতে করতে আর না পেরে
অবশেষে আপনার ঠিকানা অনুযায়ী সেখানে চলে যাই। ওয়াচম্যানের থেকে জানতে পারি আপনাকে এখানেই পাবো। তাই কোনো কিছু চিন্তা না করে ছুটে আসি এখানে। দীর্ঘ একটা বক্তৃতা শেষে খানিকটা দম নিল অনন্যা। নন্দিতা ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে তাকে প্রশ্ন করল, গুড নিউজ? ইউ আর প্রেগনেন্ট, মিসেস এহসান? ডক্টর অনন্যার হাসি হাসি মুখে বলা এই বাক্যটুকু শুনে রীতিমতো বড়সড় ঝটকা খেল নন্দিতা। চমকে উঠে দু পা পিছিয়ে যেতে আচমকা তাকে পেছন থেকে আগলে ধরে তুর্জয়। ঘোর কাটছে না তারও। তুর্জয়ের দিকে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে কাপা কাপা হাত নিজের পেটে রাখে নন্দিতা। ভেজা কণ্ঠে বলে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? অল ইজ পসিবল, মিসেস এহসান। মেডিকেল টার্মিনোলজিতে এটাকে অবিশ্বাস্য মনে হলেও ইটস হ্যাপেন। আপনার ভালোবাসা এই মিরাক্কেল ঘটিয়েছে। অতঃপর তুর্জয়ের দিকে তাকিয়ে বলেন, এতদিন ভাগ্যবতীর গল্প শুনেছি, আজ প্রথম কোনো ভাগ্যবানকে দেখলাম। জমের দুয়ার থেকে ছিনিয়ে আনা হয়েছে তাকে শুধুমাত্র আপনার জন্য। পিনপতিন নীরবতা আচ্ছন্ন থাকা কোর্টরুমে শোনা গেল বিচারকের কণ্ঠস্বর। আদেশি সুরে তিনি বলে ওঠেন, কোর্ট অ্যাডভোকেট আলোক আনসারকে পুলিশি তদারকিতে রাখার নির্দেশ দিচ্ছে। সেই সাথে শিকদারদের বিরুদ্ধে আইনি তদারকিও কোর্টে জমা পড়া প্রমাণের স্বচ্ছতার উপর নজরদারি করার নির্দেশ দিচ্ছে। আজকে এই পর্যন্ত। আগামী শুনানি 2 দিন পর। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। সচল দুনিয়ার সব কিছু নিয়মমাফিক চলছে। একে একে খালি হয়ে যাচ্ছে কোর্টরুম। সকলে পা বাড়িয়েছে যে যার গন্তব্যে। শুধু দুটো মানুষ থমকে গেছে তারা। জগৎ থেকে বিচ্ছিন্ন দুটো দেহ যেন জমে গেছে বরফের মতো। জগতের কোনো কিছু টানছে না তাদের, টানছে না কোনো মায়া। কোনো এক মহেন্দ্রক্ষণে তারা থমকে গেছে। তুর্জয় আলতো হাতে নন্দিতাকে নিজের দিকে ঘোরায়। চোখের কোলে তার থই থই করা জল। নন্দিতা মুখোমুখি হতে গাল বেয়ে যা গড়িয়ে পড়ল নিমেষে। নন্দিতা নিজেরও চোখে জল। এই খবরটা এইভাবে, এই পরিস্থিতিতে জানতে হবে কে জানত? তুর্জয় আচমকা নন্দিতাকে কোলে তুলে নেয়। কান্না ভেজা কণ্ঠে বলে, ধন্যবাদ দেওয়ার অভিনব পদ্ধতি তুমিই বলে দাও। আমি ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ দিলেও কত কিছুর জন্য দেব। আমি যে গোটাটাই ঋণী তোমার কাছে। নন্দিতা তুর্জয়ের গলা জড়িয়ে ধরে আদুরিয়ে ভঙ্গিতে বলে ওঠে, ভালোবাসার চেয়েও অভিনব উপহার আর আজীবন পাশে থেকে যাওয়ার চেয়ে অভিনব ঋণ পরিশোধ আর হয় না। থেকে যেও। ধূসরের হাত ধরে নৌরিন বেরিয়ে আসে বাইরে। অন্ধকার ঘরের বাইরে পা পড়তেই আলো দেখে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে নৌরিন। কাঁপতে থাকা শরীরটা তার সম্পূর্ণই ভর ছেড়ে দিয়েছে ধূসরের ওপর। শরীরে বল নেই, গায়ে কঙ্কালসাৎ দেহটা শুধু একটা জরাজীর্ণ কাপড় রে জড়ানো। ভঙ্গুর চেহারা, চিটচিটে শরীর থেকে উৎকো একটা গন্ধ ভেসে আসছে। ধূসরে ঘৃণা লাগছে না তবুও। একটুও দূরত্ব না রেখে বুকের সাথে জড়িয়ে নিয়েছে। মাথায় হাত রেখে আদর মাখা কণ্ঠে বলে ওঠে, আস্তে আস্তে চোখ খোলো। দেখো, জীবনের সব অন্ধকার পেছনে ফেলে আসছি আমরা আম্মা। অন্ধকার অতীতে আমাদের কোনো হাত ছিল না, তবে নতুন ভোরের আলো আমাদের গায়ে লেগেছে। আমরা বাঁচব, স্নিগ্ধ ভোরের আলো গায়ে মেখে বাঁচব। ধূসরের হাতে ভর দিয়ে ধীরে ধীরে চোখ খুলল নওরিন। কতগুলো মাস পর এই আলো, এই বাতাস তার গায়ে লাগছে। চোখ চকচক করে উঠল তার। মনের জোরে 2 পা এগিয়ে সোনালি রোদ্দুর গায়ে মেখে নিতে চাইল, কিন্তু শরীর তাতে সায় দিল না। পড়ে যেতে গেলে আবারও তাকে আঁকড়ে ধরল ধূসর। শিকদার নিবাসের এক পাশে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা গেস্ট হাউস ধূসরের দখলে। এদিকটা কেউ আসে না তেমনভাবে।
চারপাশ বাগানে ঘেরা এই জায়গাটাকে নিজের মতো করে সাজিয়েছে সে। বিশাল ওই ইট পাথরের বাড়ি থেকে খানিকটা আলাদা। পাথরে তৈরি এই 2 কামরার ঘর তার বড্ড শখের। একটা ঘর জুড়ে বিশাল লাইব্রেরি। বাড়ির বেশিরভাগ সদস্যরা এই সময় কোর্টে। বাকি যারা আছে তারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসে না। এই সুযোগে সকলের অগোচরে নৌরিনকে নিয়ে গেস্ট হাউসে ঢুকলো ধূসর। তাকে এখানে রেখেই বাইরে থেকে দরজা লক করে সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কোথাও। বিলাসবহুল ঘরে পা রাখতেই শরীর কেঁপে উঠল নৌরিনের। এক পলক নিজের দিকে তাকিয়ে তারপর এই ঘরের দিকে তাকালো। মাঝারি আকারের এই ঘরটাতে চারিদিকে আভিজাত্যের অদৃশ্য এক প্রলেপ লেপে। জানলার একপাশে মাঝারি সাইজের খাট, একটা পিয়ানো আর কয়েকখানা শৌখিন আসবাব ছাড়া আর কিছুই নেই এই ঘরে। বিছানায় লেপ্টে থাকা সাদা ধবধবে চাদরের দিকে তাকিয়ে নিজেকে তার ভিক্ষুক মনে হলো। বড্ড বেমানান এখানে সে। ছেলেটা কি তাকে এখানে রাখবে নাকি? কেন রাখবে এখানে? নন্দিতার কাছে দিয়ে আসছে না কেন তাকে? হুট করে কোথায় বা গেল সে? ধূসর এলো আরও খানিকটা সময় পর। 2 হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বেশ কষ্ট করে দরজার লক খুলে ভেতরে ঢুকে সাথে সাথে ভেতর থেকে লক করল সে। নৌরিন যেন তারই অপেক্ষায় বসেছিল। তাকে দেখা মাত্র করুণ চোখে চেয়ে কোনো রকমে বলল, পানি। হাতের ব্যাগগুলো বিছানায় রেখে পানি ভর্তি একটা কাঁচের গ্লাস নিয়ে বেরিয়ে এলো সে পাশের ঘর থেকে। একে একে 3 গ্লাস পানি খেয়ে তবে শান্ত হলো নৌরিনের। অতঃপর সেখান থেকে অনুরোধের সুরে বলে উঠল, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাবে? কতদিন দেখিনি তাকে। ধূসর হাঁটু মুড়ে বসলো নৌরিনের পায়ের কাছে। তার 2 হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, তোমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া ঠিক হবে না আম্মা। চারিদিকে শত্রু। যেখানেই রাখি না কেন তোমাকে ঠিকই খুঁজে বের করে ফেলবে ওরা। কিন্তু ওরা টেরই পাবে না। ওদের নাকের নিচে তাদের ঘরে লুকিয়ে আছো তুমি। এর চেয়ে সেফ জায়গা আর কিচ্ছু হতে পারে না তোমার জন্য। নৌরিন কিছু বলতে গিয়েও থেমে গেল। শরীর কুলোচ্ছে না তার। ছেলেটা ভুল কিছু বলেনি। বেডের ওপর থেকে একটা শপিং ব্যাগ নিয়ে এসে নৌরিনের হাতে দিয়ে তৎক্ষণাৎ ধূসর বলল, এসো আম্মা, ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিই তোমাকে। আমি বাইরে আছি, কিছু লাগলে আমাকে বলবে। কোর্ট থেকে বের হতেই নন্দিতা চোখ যায় অদূরে দাঁড়িয়ে থাকা জাওয়াদ শিকদারের দিকে। তার তীক্ষ্ণ চোখে অন্তর্ভেদী দৃষ্টি দেখে কেঁপে উঠল নন্দিতা। ভয়ে বাম হাতে খামচে ধরে তুর্জয়ের বাহু। ডান হাত নিজের পেটের উপর আলতো করে রেখে দ্রুত পা বাড়ায় সে। কয়েক পা সামনে এগোতেই ব্যথাতুর শব্দ করে চোখ খিচে বন্ধ করে ফেলে সে। মুখ দিয়ে উচ্চারিত হয়, আহ। মুখোমুখি দাঁড়িয়ে তনুজা আর নন্দিতা। জাওয়াদ শিকদারের দিকে তাকিয়ে সামনে পা বাড়াতে গিয়ে সরাসরি ধাক্কা খায় সে তনুজার সাথে। ব্যথা না পেলেও ভয়ে কোকিয়ে ওঠে ব্যথাতুর ভঙ্গিতে। তুর্জয় তৎক্ষণাৎ পাশ ফিরে নন্দিতার বাহু আঁকড়ে ধরে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছো? নন্দিতা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতজ্ঞতার দৃষ্টি মেলে তনুজার দিকে। আবেগী কণ্ঠে বলে, থ্যাংক ইউ অ্যাডভোকেট তনুজা। আপনার সাহায্য ছাড়া আসল কালপ্রিটকে শনাক্ত করা এত সহজ হতো না। প্রিয়জন সেজে আমাদের মাঝে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তনুজা ফিকে হাসে। চোখ তুলে তাকায় নন্দিতার বাহু ভীষণ যত্নে আগলে রাখা তুর্জয়ের দিকে। একটা শব্দ ব্যয় না করেও ভালোবাসা বুঝিয়ে দেওয়া যায়। ঠোঁট না নাড়িয়েও যত্নে বুকে টেনে নেওয়া যায়। এটা তুর্জয়কে দেখে সবচেয়ে বেশি টের পেয়েছে সে। ছোট থেকেই শুনেছে রাগী গম্ভীর পুরুষ মানুষ হয় ভীষণ যত্নশীল। নির্দিষ্ট এক নারীর কাছে তারা পানির মতো সহজলভ্য। চন্দ্রানী রাতে চাঁদ গণনা করার মতো সহজ। চাঁদ যার হাতের মুঠোয়, সে কিভাবে বোঝে চাঁদের মর্ম? যারা এক পলক চাঁদের দিকে তাকাতে গিয়েও ঝলসে যায় তার জৌলুসতায়, তারাই বোঝে চাঁদ দেখার সে কি সৌভাগ্য।
নন্দিতা ভ্রুকুটি করে তাকিয়ে রইল তনুজার দিকে। সাথে সাথে হাতে টান অনুভব করলো। দুর্জয় পা বাড়িয়েছে সামনের দিকে। অগত্যা তাকেও এগিয়ে যেতে হলো। তবে তার চোখ পড়ে রইল পেছনে ফেলে যাওয়া তনুজার দিকে। তনুজার কথার ভাবার্থ এখনো বুঝে উঠতে পারেনি সে। তবে তার চেহারায় স্পষ্ট মলিনতার ছাপ, চোখের দৃষ্টি ঘোলা। দুর্জয় আলতো করে কোমর জড়িয়ে ধরে নন্দিতাকে ফেরালো। দ্বিধাদ্বন্দ্বে বিদেশে মনটাকে শান্ত করতে নন্দিতা দিকে তাকিয়ে নরম গলায় বলল, বাড়ি ফিরে আপনাকে এলোমেলো করার কথা ছিল, সেটা এখন কি হবে ম্যাডাম? আপনি তো ভরা মজলিসে আমাকে এলোমেলো করে দিলেন। নন্দিতা দুর্বোধ্য হাসে। ঠোঁট টিপে নিজের হাসি সংবরণের চেষ্টা করতে করতে বলে, মাঝ রাস্তায় অসভ্য অসভ্য কথা বলবেন না একদম। সারা জীবন বলবো, মাঝে মাঝে অসভ্যতা আমিও করব, আই প্রমিস। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দুজন। কলকাতা শহরে উঁচু উঁচু ইমারত আর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো একে একে অভ্যর্থনা জানাচ্ছে পিচ ঢালা ওয়ান ওয়ে রাস্তাগুলোতে চলতে থাকা যানবাহনগুলোকে। শব্দ করে হর্ন বাজিয়ে বেরিয়ে যাওয়া বড় বড় বাস, হলুদ রঙের ঐতিহ্যবাহী ট্যাক্সিগুলো শাঁসা গতিতে বেরিয়ে যাচ্ছে তাদের সামনে থেকে। লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের ছাউনির দিকে। কেউ কেউ আবার ছাউনি ছেড়ে নেমে গেছে রাস্তায়। খানিকটা ঝুঁকে তাকিয়ে রয়েছে অদূর রাস্তায় নির্দিষ্ট বাসটা আসছে কিনা সেই অপেক্ষায়। একটা একটা করে বাস আসে। বাসের সামনে লাগানো নম্বর প্লেটের দিকে তাকিয়ে পিছিয়ে যায় কিছুজন। কন্ট্রাক্টর বাসের গায়ে জোরে জোরে বাড়ি মেরে মেরে জানায় তারা তার নির্দিষ্ট গন্তব্য। ধাক্কাধাক্কি করে মানুষ উঠে পড়ে ভেতরে। মানুষের ঘামে ঠাসঠাসি ভিড় বাসে। ব্যস্ত জীবনে প্রত্যেকেরই ভীষণ তাড়া, তাই পরবর্তী বাস আসার অপেক্ষা আর কেউ করে না। এই দৃশ্য দেখে অভ্যস্ত শহুরে জীবনের প্রতিটা মানুষ। লাক্সারি কারে করে যারা যাতায়াত করে সেই মানুষের চোখে এই দৃশ্য পড়ে রোজ। তারা দেখে, কেউ কেউ হয়তো নাক সিটকায়, কেউ হয়তো বেদনার্ত চোখে তাকিয়ে আহাজারি জানায়, আবার কেউ কেউ বড্ড নিত্য নিয়মিত্তিক ঘটনা ভেবে চোখ ফিরিয়ে এগিয়ে যায়। বাস এসে থামলো দুর্জয়ের সামনে। লোকজন ধাক্কাধাক্কি করে আগে চড়তে পারলেই বাঁচে। নন্দিতাকে আগলে ধরে সাইডে আনলো সে। সবাই উঠে যাওয়া শেষে তাড়াহুড়োহীন বড্ড শান্তভাবে তাকে উঠিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালো। বাস ততক্ষণে ছেড়ে দিয়েছে। বাসের ঝাঁকুনিতে খানিকটা হেলে পড়তে গেলে নন্দিতাকে এক হাতে বুকের সাথে জাপটে ধরে দুর্জয়। ব্যস্ত চোখ এদিক সেদিক ঘুরিয়ে খোঁজার চেষ্টা করে বসার জায়গা। এত ভিড় বাস, যেখানে ভেতরে পা ফেলার পর্যন্ত জায়গা নেই, সেখানে ফাঁকা সিট খুঁজতে যাওয়া যে কতটা বোকামি তা কি দুর্জয় জানে? যদি জানে তবে এমনি একাচিত্রে বোকামি কি শুধু প্রিয়জনের জন্য? কর্নারে একটা ফাঁকা জায়গায় পিঠ গলিয়ে এগিয়ে গেল দুর্জয়। নন্দিতাকে সেখানে দাঁড় করিয়ে তার দিকে মুখোমুখি হয়ে ভিড়ের মুখোমুখি প্রতিরোধ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। অনেকটা ক্যাঙ্গারু তার সন্তানকে গর্ভে লুকিয়ে রাখার মতো করে লুকিয়ে রাখলো নন্দিতাকে। নন্দিতা হাসলো। স্নিগ্ধ চঞ্চল সেই হাসিতে কতখানি মুগ্ধতা লুকিয়ে আছে তা কি দুর্জয় জানে? নন্দিতাকে হাসতে দেখে ভ্রু উঁচিয়ে উঠল দুর্জয়, যার অর্থ কি হয়েছে। নন্দিতা প্রথমে না সুলভ ভঙ্গিতে মাথা নাড়ালো, যার অর্থ কিছুই হয়নি। কিন্তু পরক্ষণেই একটা দুষ্টু বুদ্ধি চেপে বসলো তার মাথায়। দুর্জয়ের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বড্ড ধীর কণ্ঠে বলল, আপনাকে এখন একটা চুমু খেতে ইচ্ছে করছে। দুর্জয় ঠোঁট বাঁকিয়ে হাসে। নন্দিতা মতো একই ভঙ্গিতে তার কানে ফিসফিস করে বলে, তুমি আজকাল পাবলিক জায়গায় আমার মান সম্মান নিয়ে টানাটানি করছো। আমি করলে কোথায় লুকোবে? আপনি কেন করবেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। কি ইচ্ছে হচ্ছে? এইভাবে দাঁড়িয়ে ঝট করে তোমার ঠোঁট আঁকড়ে ধরে লম্বা একটা চুমু খেতে।
এত ডেসপারেট হওয়া ভালো না মিস্টার। আপনি করে দিচ্ছেন, আরও করে দেব, আলতো করে ঠোঁটে ছুঁয়ে। আমি কিন্তু শুধু ঠোঁট ছুঁয়েই শান্ত থাকি না ম্যাডাম, সামলাতে পারবেন তো এইভাবে? নন্দিতা ঝট করে সরে গেল, এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে নিজের মনোযোগ ব্যস্ত করার চেষ্টা করল। কারণ এই লোক লাগাম ছাড়া হলে সত্যি করে বুঝতে পারে সবকিছু। দুর্জয় ঠোঁট আলগা করে শব্দহীন হাসে। নন্দিতা সেই দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ আগের মতো। এতগুলো মাস পর পানির ছোঁয়া পেয়ে শরীর মন ফুরফুরে হয়ে উঠল নওরিনের। শরীর লাগোয়া ব্যথায় জ্বালা পোড়া হলেও মানসিক শান্তি মিলছে ঢের। তাই জ্বালা পোড়া ব্যথা সয়ে নেওয়া যায়। চামড়ার উপরে পুরু আস্তরণে লেপ্টে থাকা ময়লা স্তর ঘষে ঘষে পরিষ্কার করছে সে, যেন এগুলো ময়লা নয়, শিকদারদের গ্লানি, যা এক বিন্দু পরিমাণে রাখতে চায় না তার শরীরে। শরীর ছিলে গেলে যাক, রক্ত বের হলে হোক, তবু এই চামড়া থেকে তাদের সরতেই হবে। নতুন একটা আনকোরা শাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নওরিন। দেখতে তাকে এখন বেশ স্নিগ্ধ লাগছে। কিছুক্ষণ আগে বয়সের ছাপে ঝুলে পড়া শরীরটা এখন অনেকটাই টানটান লাগছে। চেহারায় ঔজ্জ্বল্য ফিরে পেয়েছে, শরীর ফুরফুরে, মন শান্ত। নিজেকে ভীষণ হালকা হালকা অনুভব হচ্ছে তার। ধূসর তাকে বিছানায় বসিয়ে দেয়, প্যাকেট থেকে খাবার বের করতে করতে বলে, আম্মা, তুমি কি পছন্দ করো আমার তো জানা নেই, তাই মাছ, মাংস, সবজি, রেস্টুরেন্টে যা যা ছিল মোটামুটি সবই এনেছি, কোনটা খাবে বলো? খাবারের ঘ্রাণে পেট ফুঁসে উঠল তার। এতক্ষণের খিদেটা মাথাচাড়া দিয়ে হুলুস্থুলুস করতে লাগলো পেটের মধ্যে। নওরিন পেট চেপে ধরে ধূসরকে উদ্দেশ্য করে বলল, কিছু একটা দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। ধূসরের চোখ ছলছল করে উঠল। প্লেটে ভাত, সবজি, মাংস সহ আরো কয়েক পদ ঢেলে দিয়ে এগিয়ে গেল সে বিছানার দিকে। নওরিন নির্বিশেষে চোখে তাকিয়ে আছে ধূসরের দিকে। এই ছেলেটাকে তার ভীষণ মনে ধরেছে। একটা মানুষ এত নির্ভেজাল, এত ভালো হয় বুঝি? শিকদার বংশে এই কোমল পদ্ম জন্মালো কিভাবে? এই স্নিগ্ধ নির্মল পদ্ম তার গর্ভে জন্ম কেন নিল না? সাথে সাথেই তার মনে পড়ল নন্দিতার বিয়ে হয়েছে ওই বাড়ির মালিকের বড় ছেলের সাথে। ছেলেটাকে সে কখনো দেখেনি। নন্দিতা কেমন আছে কে জানে। আচ্ছা, এই যে তার সামনে বসে থাকা ছেলেটা যদি নন্দিতার স্বামী হতো, খুব কি ভুল হতো? চলবে।